we have learned the scenario of English language all over the world. So now we will try to answer the question why. Why English language is used in such a way. And these are the questions why English language. In our initial classes, we have learned about that uh, the common notion of becoming English as a of global language. We know that the colonial power of Britain or the spread of colony all over the world. We know this, and apart from this reason, we try to investigate some other reasons of becoming English language a global language. I have undertaken to write a grammar of English, says John Wallis in the preface to his Grammar of the English Language, because there is clearly a great demand for it from foreigners who want to be able to understand the various important works which are written in our tongue. উনি জন ওয়ালিস বলছেন যে আমাকে একটা গ্রামার লিখতে হবে। এই গ্রামারের প্রয়োজনীয়তাটা এই জন্যই যে আসলে আমাদের ভাষার মধ্যে এমন একটা জিনিস আছে, ইম্পর্টেন্ট থিং, যেটার কারণেই সারা ওয়ার্ল্ড জুড়ে ইংরেজি ভাষার সেই এত জনপ্রিয়তা, এবং এইটা সমস্ত সবাইকে জানানোর জন্যই ইংরেজি গ্রামার লেখার প্রয়োজন। ইংরেজি ভাষা যেরকম প্রয়োজন, সাথে সাথে ইংরেজি যে ইংলিশ যে কালচার, ইংরেজির যে গ্রহণযোগ্যতা বা অন্য যে বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন। He goes on, all kinds of literature are widely available in English edition. প্রথম যেটা বলছেন যে বিশ্বের যত ধরনের ভাষা আছে, প্রত্যেক ভাষার যে মহান সাহিত্যগুলো সবগুলোরই আমরা ইংলিশ এডিশন পাই, ট্রান্সলেশন ইংরেজিতে আছে। Without boasting it, can be said that there is scarcely any worthwhile body of knowledge which has not been recorded today adequately, at least in the English language. জ্ঞানের যতগুলো ব্রাঞ্চ আছে, বলছে যে এটা গর্ব করার বিষয় না, জ্ঞানের যতগুলো ব্রাঞ্চ আছে, সেটা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, শত শত যে ব্রাঞ্চগুলো আছে সবগুলোই ইংরেজিতে কোনো না কোনোভাবে ইংরেজিতে রেকর্ডেড, ইংরেজি ভাষার সাথে রেকর্ডেড। এই কারণেই ইংরেজি ভাষা। This is a familiar sounding argument of the 21st century years, but bold words are not from a modern author. John Wallis was writing England in 1976. জন ওয়ালিস, যার কথা আমরা বললাম, উনি আসলে 1765 সালে লিখেছেন। Moreover, the words are a translation. Wallis wrote his book in Latin, which was still being widely used as a scholarly lingua franca during the 18th century. যখন ওয়ালিস গ্রামার লেখেন, তখন কিন্তু এই কমন ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন এটা ইংরেজি ছিল। এই অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে এবং আশেপাশে যে কমন ভাষা ছিল সেটা কিন্তু ল্যাটিন, এবং সেই ল্যাটিন ভাষাতেই কিন্তু উনি গ্রামারটা লিখেছিলেন। পরবর্তীতে এটা ট্রান্সলেটেড হয়ে ইংরেজিতে হয়েছে। বাট হি কুড ক্লিয়ারলি সি হাউ দ্য সিচুয়েশন ওয়াজ চেঞ্জিং। কিন্তু এই জন ওয়ালিস খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে সিচুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, and had already greatly changed since the time of Shakespeare, এবং শেক্সপিয়ারের সময় থেকেই এই চেঞ্জ শুরু সারা বিশ্বব্যাপী। A few generations earlier, Richard Mulcaster, the headmaster of a merchant tailor school,
had been one of the strongest supporter of English language, avowing in 1582, "I love Rome, but London better." এখানে যে ফোনোলজিগুলো রয়েছে যে আসলে সেই সময় যেই সময় ওয়ালেস গ্রামার লিখেছিলেন সেই সময় কিন্তু আরো অনেক ভাষা ছিল, ল্যাটিন ছিল, ফ্রেঞ্চ ছিল। সে বলছে যে আমি রোমকে ভালোবাসি কিন্তু আমি লন্ডনকে একটু বেশি ভালোবাসি। আই ফেভার ইটালি বাট ইংল্যান্ড মোর। ইটালিকেও সে ফেভার করছে কিন্তু ইংল্যান্ডকে একটু বেশি। আই অনার দ্য ল্যাটিন বাট আই অরশিপ দ্য ইংলিশ। ল্যাটিনকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি পূজা করি হচ্ছে ইংলিশ। However, Malchester was living in a very different intellectual climate. He felt he had to defend the English against those who believed that English should not usurp the long-established place of Latin. আসলে এই রিচার্ড মালকাস্টার যে হেডমাস্টার, উনি ইংরেজির একজন ভক্ত ছিলেন। শুধু তাই না, উনি ধারণা করেছিলেন হয়তো ইংরেজি ভাষা এই ল্যাটিনের জায়গাটা দখল করতে হয়তো পারবে না, এই জন্যই উনি এই কথাটা লিখেছিলেন। There are many around him who thought that a mere vernacular could not be used to express great and complex thought. আরো অনেকের সাথে ছিল যে শুধুমাত্র একটা স্থানীয় ভাষা দিয়ে স্থানীয় ভাষার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা চিন্তা চেতনা এবং কমপ্লেক্স থটকে আসলে এক্সপ্রেস করা সম্ভব না। আমরা যদি বাংলা ভাষার কথাই বলি, বাংলা ভাষায় কি কোনো গবেষণা কর্ম আমরা কি ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশ করতে পারবো? সেটা কি বোধগম্যতা সেরকম হবে? সেক্ষেত্রে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা ছিল, যেটা সম্ভব না। He expressed himself strongly. I do not think that any language is better able to utter all arguments, either with more pith or greater plainness as our English tongue is. এই যে হেডমাস্টার উনি বললেন যে আসলে ইংরেজি ভাষার মধ্যে যে একটা শক্তি, একটা ভেগোয়া আছে, এটা আসলে অন্য ভাষার, এবং পাশাপাশি একটা প্লেইননেস, একটা সহজভাবে সাবলীলভাবে যে কোনো একটা মনের ভাব প্রকাশের যে ব্যবস্থা ইংরেজি ভাষার মধ্যে আছে, এটা আসলে ইংরেজি ভাষা ছাড়া অন্য ভাষার মধ্যে সেরকম ভাবে দেখা যায় না। তার পয়েন্ট, এটা রিচার্ড মালকেস্টারের পয়েন্ট। আর decade later, Shakespeare would begin to give him some evidence, যেটা পরবর্তীতে 1582 সালে এই হেডমাস্টার লিখেছিলেন। তার এক দশক পরেই শেক্সপিয়ার লেখা শুরু করেন। তখন থেকে এটা বোঝা যায় যে আসলেই সেই সাবলীলতা, সেই সর্বজনীনতা সমস্ত কিছুই ইংরেজি ভাষার মধ্য দিয়েই প্রকাশ করা সম্ভব। Despite his strong conviction, Malchester could still see that there was a problem. English was no real match for Latin at an international level. Our English tongue, he says at one point, is a small reach. It stretcheth no further than islands of ours, nay, not there overall. সে বলছে যে আমাদের ইংরেজি ভাষা শুধুমাত্র আমাদের আইল্যান্ড, এই ইউকের মধ্যেই এসব জায়গাতেই প্রকাশিত হচ্ছে, এর বাইরে কিন্তু না। তার মনে একটা ভয়ও ছিল। He was right, for the Celtic language were still strongly present in Britain at the time, and few people engaged in foreign travel. এবং কম সংখ্যক মানুষ, সে 1582 সালের কথা আমরা বলছি, সেই সময় খুব কম সংখ্যক মানুষ বিভিন্ন জায়গায় চলাফেরা করত, মানে ইন্টারন্যাশনাল ট্রাভেল করত। সেই সময় আমেরিকা আবিষ্কার হয় নাই, তারপরে ভাস্কো দা গামা হয়েছে হয়তো, সেভাবে ম্যাসিভ ইন্টারন্যাশনাল ট্রাভেল বিজনেস সেভাবে শুরু হয় নাই। Our state, Malchester remarks, is no empire to hope to enlarge it by commanding of our countries. মালকেস্টার আরো একটা পয়েন্ট করেছিল, সেই সময় 1582 সালে সারা ওয়ার্ল্ডে এই ব্রিটেনের কোনো কলোনি ছিল না। বলছে যে আমাদের এরকম কলোনি সেই সময় নেই। But within 2 years, Walter Raleigh, the first expedition to America, had set sail, and the situation was about to alter fundamentally. এই 1582 সালের 2-3 বছরের মধ্যেই যখন ওয়াল্টার রেলি আমেরিকার দিকে যাত্রা শুরু করলো, তখনই এই বাংলা ইংরেজি ভাষার যেই আধিপত্য, সেটা ফান্ডামেন্টালি চেঞ্জ, যেটা মালকেস্টার
ধারণা করেছিলেন যে আসলে with the Latin English can get the prominent language all over the world because we don't have any colonies all over the world. But that idea proved wrong for the expedition of Walter Raleigh when he did his expedition towards American continent. Not all were pessimistic as Mulcaster, though Samuel Daniel in his poem Mosophilis wrote in 1599 তার একটা কবিতায় উনি লিখেছেন, and who in time knows whether we may vent the treasure of our tongue to what strange shores the gain of our best glory shall be sent to enrich unknowing nations without discourse, whose words in the yet unformed Occident may come refined with the accent that are ours. So Daniel's speculation did not become reality, but not for well of her century. ডেনিয়েলও এরকম বলেছিল যে দূর দেশে আমাদের ভাষার মতো আমাদের অ্যাকসেন্টের মতো ভাষা কে ব্যবহার করবে সেই পাশ্চাত্য দেশে পশ্চিমা দেশে সব জায়গায়। তাহলে কিন্তু তার সেটাও এক শতাব্দী পরে এটা মিথ্যা প্রমাণিত হয়। কেন? 50 years later when poet and traveler Richard Flecknoe reflected on his 10-year journey through Europe, Asia, Africa and America, he found that Spanish and Dutch were the really useful language to know, with English being only occasionally helpful, as he put it, twist of holds with it. So French এবং ডাচ, স্প্যানিশ এবং ডাচ যে ভাষাগুলো ব্যবহৃত হলো তার সাথে ইংরেজিকেও শেখা উচিত, ইংরেজি শিখলে সেটা হেল্পফুল হবে, এই জিনিসটা উনি মেনশন করেন। And by 1750 decades, it was possible for the Earl of Chesterfield to write, I have a sensible pleasure in the reflecting upon the rapid progress which our language has lately made and still continues to make all over the Europe. সেই সময় 1750 সালের দিকে এই আর্ল অফ চেস্টারফিল্ড তিনি বলছেন যে আমাদের সমস্ত কন্টিনেন্টে কন্টিনিউস সারা ইউরোপে ইংরেজি ভাষা তখন ছড়িয়ে পড়ে। And David Hume, writing in 1767 at a time when French was recognized as the language of international diplomacy, saw in America the key to the future success of English. Let the French therefore trump in the present diffusion to their tongue. সেই সময় ডেভিড হিউমও ফ্রেঞ্চের একটা জনপ্রিয়তা দেখেছিলেন, কারণ সেই সময় 1767 সাল পর্যন্ত ফ্রেঞ্চ ছিল ডিপ্লোমেসির যে ভাষা, ইন্টারন্যাশনাল যে কূটনীতির ভাষা ছিল ফ্রেঞ্চ। Our solid and increasing establishment in America promise a superior stability and duration to the English language. তারপরে আবার তিনি বলতেছেন যে আসলে ইংরেজি ডিপ্লোমেসির মধ্যে হলেও ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে এস্টাবলিশমেন্টটা এটা আস্তে আস্তে আরো অনেক শক্ত হয়ে যায়। Many Americans agreed in 1780. John Adams, a part of his proposal to Congress for an American Academy, was in no doubt. English is destined to be the next and succeeding centuries more generally the language of the world than Latin was in the last or French is in the present age. So he said that John Adams, that English in the next century, English will be the dominating language. The reason of this is obvious because the increasing population of America. যখন আমেরিকাকে যখন কলোনি হয়ে গেল আমেরিকা, অথবা আমেরিকা যখন সেখানে যখন বিভিন্ন পপুলেশনের বাড়তে থাকলো, তখন সেই জিনিসটা কাছে আসলো যে যেহেতু ইংলিশ স্পিকিং পিপল সংখ্যায় বাড়তেছে, সো ইংরেজি এক সময় সারা ওয়ার্ল্ডে নেক্সট সেঞ্চুরিতে হয়তো ডমিনেটিং ল্যাঙ্গুয়েজ হবে। Their universal connection and correspondence with all nations will, aided by the influence of England in the world, whether great or small, force their language into general use, in spite of all the obstacles that may be thrown in their way. If any such there should be, a prove to be an accurate prophet. এবং ইনি যে বললেন যে পরবর্তী শতাব্দীতে ইংরেজি ডমিনেটিং ভাষা হবে, সেই জিনিসটা আস্তে আস্তে ইংরেজ যে কলোনি চারিদিকে বিস্তার করতে শুরু করলো, এবং ডেভিড ক্রিস্টেল বলছে যে আসলেই উনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটা আসলেই সত্য হয়েছিল। We might expect that the British and American would themselves be loud in support of their own language.
আমরা এটা আশা করতেই পারি যে ব্রিটিশ আমেরিকানরা তাদের ভাষা সাপোর্ট করবে। Indeed, often their views are expressed with an extravagance that we would now find embarrassing, claiming even to see divine providence in the spirit of England. অনেকে আবার বলছে যে আসলে ইংরেজি ভাষা যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এর মধ্যে মনে হয় ঐশ্বরিক কোনো ব্যাপার স্যাপার আছে, এটা সাজেস্টিং দ্যাট দেয়ার ওয়াজ সামথিং intrinsically superior about its pronunciation or grammatical construction, a view which I rejected in chapter 1. যেখানে ডেভিড ক্রিস্টাল প্রথমে আমরা বলছিলাম যে ইংরেজি ভাষা হয়তো সাবলীল, আমরা সেখানে বলেছিলাম যে পেজের পর পেজ একটা গ্রামার 2500 পেজের একটা গ্রামার লেখা হয়েছে ইংরেজি ভাষায়, তাহলে ইংরেজি ভাষার যে গ্রামার সহজ আমরা বলি সেটা কোথায়? ওকে, কিন্তু এখানে এসে ডেভিড ক্রিস্টাল সেটাকে বলছে যে আসলে এর প্রনাউন্সিয়েশন, এর উচ্চারণ রীতি এবং এর গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন মধ্যে এমন কিছু সুপিরিয়র ইন্ট্রিনজিকলি ভিতরের মধ্য থেকে একটা যে সুপিরিয়র একটা কোয়ালিটি যে ইংরেজি ভাষার আছে, এই কারণেই মনে হয় ইংরেজি ভাষা সারা দেশে এরকম ভাবে, সারা বিশ্বে এরকম ভাবে সমাদৃত হচ্ছে, আদৃত হচ্ছে। It was therefore a moment of some significance when in 1851 a German, Jacob Grimm, the leading philologist of his time, commented that of all modern languages, not one has acquired such great strength and vigor as the English. So another philologist, he also claimed, German philologist, সে বলছে যে আসলে ইংরেজি ভাষার মধ্যে যে শক্তি আছে, ভিগোয়ার, যে প্রাণবন্ধতা আছে, সেটা আসলে অন্য ভাষার মধ্যে নেই, and concluded that may be called justly a language of the world. এবং উনি এই জার্মান গ্রিনি বললেন যে আসলে ইংরেজি ভাষার মধ্যে যে ভিগোয়ার আছে, এই ইংরেজি ভাষাটাই আসলে সারা ওয়ার্ল্ডে একটা ওয়ার্ল্ডের ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হওয়ার মতো সক্ষমতা বা ভাষার মধ্যে সেই প্রাণ শক্তিটা আছে। Destined to reign in future with still more extensive sway over all parts of the globe. His view was much quoted, and during the 19th century, similar opinion multiplied as British imperialism grew. এবং এই তারপরে যখন 19শ শতাব্দীতে এসে যখন ব্রিটিশ কলোনি চারিদিকে স্প্রেড করলো, তখন আসলে সেই তার কথা সত্য প্রমাণিত হলো। US linguist Richard W. Bailey, in his Cultural History of English Language, Images of English, has compiled a number of comments from contemporary writers which show just how the mood has changed by the 1950s. সেই 1850 দশকের পর থেকে যে ভিউ চেঞ্জ হয়ে যায় ইংরেজি ভাষার, সেই জিনিসটাই এখানে মেনশন। One quotation will suffice to illustrate the prevailing opinion from a writer in 1829. It is evident to all those who have devoted any portion of attention to the subject that the English language would, if proper care were devoted to its advancement, stand an excellent chance of becoming more universally diffused, read and spoken, and than any other now is or ever has been. যদি ইংরেজি ভাষাকে ভালোভাবে এরকম ভাবে মেইনটেইন করা হয়, উনি সেটা বলেছিলেন যে ইংরেজি ভাষাই সারা ওয়ার্ল্ডের মধ্যে ডিফিউজ, দ্রবিত, ব্যবহৃত ভাষা হিসেবে, এই পড়ার ভাষা হিসেবে এবং বলার ভাষা হিসেবেই পরিগণিত হবে। In Europe, the study of it seems to be gradually spreading. In Germany, Russia, Scandinavia, it is estimated an essential. In France, a highly useful branch of education. In Africa, it is gradually spreading the Dutch and becoming the medium of valuable information. In Australasia, it is not only widely spoken as the only European language known on the vast continent, but written and printed in an almost incredible number of newspaper, magazines and reviews. So, 19শ শতকের শেষের দিকে আসে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়া, এশিয়া, আমেরিকা সমস্ত জায়গায় নিউজ পেপার, ম্যাগাজিন থেকে শুরু করে লেখাপড়া সমস্ত জায়গায় ইংরেজি ভাষা ব্যবহার হওয়া শুরু। And in Asia, so great is the desire manifested to learn it. এবং এশিয়ার মধ্যে সেই সময় লক্ষ্য করা গেল এই যে ভাষা শেখার যে একটা প্রাণাত্মক চেষ্টা সবার মধ্যে, সেই জিনিসটাও আমরা লক্ষ্য করলাম। It would in 50 years supersede হিন্দুস্তানি। একজন কমেন্ট করেছিলেন সেখানে যে আসলে 50 বছরের মধ্যে তাদের মধ্যে ভাষা শেখার যে আগ্রহ, সে আগ্রহের কারণে
50 বছরের মধ্যে হিন্দুস্তানি যে ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ার মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেই হিন্দুস্তানি ল্যাঙ্গুয়েজকেও অতিক্রম করে যাবে and become the court and camp language of India. In America, millions already speak, write and read it as their mother tongue. Never before did a language look forward to so bright a prospect as this. So this is the scenario of English language in 19th century. And indeed, by the end of the century, as we have seen in chapter 1, English had become the language on which the sun never sets. So by the end of the 19th century, English became just like a language that always English was spreading all over the world, used by many number of people all over the world. And then as today, some enthusiasts were moved to speculate about the world's linguistic future in ways which can best be described as fantasy. আসলে এখনো বলতেছে যে ডেঞ্জার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেঞ্জার অফ ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। অনেকে এখনো যেটা বলতেছে যে আসলে একসময় ইংরেজি হয়তো আর গ্লোবাল ল্যাঙ্গুয়েজ থাকবে না, অন্য ভাষা হয়তো জায়গা দখল করবে, কিন্তু ডেভিড ক্রিশ্চান বলছে যে এটা আসলে একটা কল্পনা ছাড়া, ফ্যান্টাসি ছাড়া আর কিছুই না। About 60 million people were speaking English around the world as a mother tongue by 1950 decades. সেই 1850 সালের মধ্যেই 6 কোটি মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে শুরু করলো মাদার টাং হিসেবে। But this led many writers to become very excited about the language prospect. By the turn of the century, some calculated there would surely be at least 3 times as many. And the others were predicting in the 1970, after a further century, the grand total of mother tongue speakers would almost certainly reach 1,000 million at least. এবং 20 বছর পরে 1850 সালের পরে থেকে 1870 এর দশকে দেখলাম যে যেখানে 6 কোটি জনসংখ্যা ছিল সেটা হয়ে গেল আসলে 10 কোটি। And here is the editor of the phonetic journal, Isaac Pitman, writing about the future of English. He observes that the contemporary users of English numbered nearly 80 million, then uses formulae on population projection in various countries to reach the following conclusion. সেখানে একটা কনক্লুশনে আসলেন যে we may estimate on the basis of in the year of 2020 the most important language will be spoken by the number of person as under. সেখানে যেই এই অবজার্ভ করেছিলেন যে আইজ্যাক পিটম্যান, উনি একটা সিনারিও সে 1870 সালের দিকেই উনি একটা গবেষণা করেছিলেন, সেখানে বলেছিলেন যে 2000 সাল নাগাদ কোন ভাষা কত ব্যবহৃত হবে। সেখানে দেখা গেল যে ইটালিয়ান 53 crore, French 72, Russian 130, German 157, Spanish 505, ইংলিশ ইউরোপের মধ্যে হলো 178 million, and United States and non-European that is 873 million, yes, and British independence, British colonial মধ্যে 1680 million. This is the scenario that he projected by the Isaac Pitman in 1870. Such predictions were very wide of the mark, as we have seen in chapter 2. Even the most optimistic of the estimates of for mother tongue use in 1990 hardly exceeded 450 million. The late 19th century writers were making assumptions which were soon to prove false, that empire building would continue at the same rate, that British industrial supremacy would be maintained, and that those who spoke minority language would not fight back. এখানে আরেকটা জিনিস যেটা বললো যে 19th সেঞ্চুরির মধ্যে যে ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং পাশাপাশি তাদের যে বিভিন্ন জায়গায় যে কলোনি স্থাপন, এটা এতভাবে বৃদ্ধি পেল যে তখন অনেকে বলেছিল যে এই ব্রিটিশদের ভাষা, ইংরেজি ভাষার সাথে অন্য যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, যে ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজগুলো, সেগুলো আর যুদ্ধ করে টিকতে পারবে না। Predicting the linguistic future is always a dangerous activity, সেটা বলছে।
But the general thrust of their argument was entirely borne out, and if we conclude second and foreign language uses of the English in 1990, then the prophets were more right than wrong. English is the language of the future, wrote William White in his weekly The Schoolmaster in 1872, and the Pitman concludes his calculations with exactly the same words. There are two out of hundreds of quotations it is possible to find the literature of the time making this point. বলছে যে এর আরো অনেক এরকম মন্তব্য দেওয়া যাবে যারা হচ্ছে প্রজেক্ট করেছিল ইংরেজি ভাষার ফিউচার নিয়ে। I have not found a single quotation to suggest that a different view was held by anyone. এই যে এর মধ্যে অন্য রকমের যে একটা ভিউ কেউ সেরকম প্রকাশ করেনি। This observation reinforced the historical account given in the chapter 2, illustrating the remarkably short period of time it took for English to travel around the world. But they do not give the whole story. After all, when a language arrives in a new country, it doesn't necessarily come to be adopted. কখন নতুন ভাষা কোনো দেশে আসলে প্রকাশ করার পরেই সবাই সাগ্রহে সেই ভাষাটা যে গ্রহণ করবে, সিচুয়েশন সবসময় এরকম হয় না। ইট হ্যাজ টু প্রুভ ইটস ওয়ার্ড। এই ভাষাকে তার যোগ্যতা প্রমাণ দিতে হয়, ভাষার গ্রহণযোগ্যতা বা প্রয়োজনীয়তা প্রমাণ দিতে হয়। And there are famous occasions when the language of the newcomers doesn't end up replacing the language of the inhabitants. The most famous instance, in fact, relating to English itself in 1066, যে নরমান কনকোয়েস্টের কথা বলা হয়েছে, যে আসলে সবসময় যে একটা ভাষা সবার দ্বারা সেভাবে গৃহীত হবে, কোনো একটা দেশ দখল করলো কোনো একটা দেশ, এবং যে দেশ দখল করলো সেই দেশের ভাষা যে ইজিলি সেই দেশের জনগণের দ্বারা গৃহীত হবে, সেটা সবসময় এরকম হয় না। Within 200 years of the Norman conquest, the language of England was emerging in the earliest Middle English literature as English, not French. যখন নরমান্ডি, ডিউক অফ নরমান্ডি যখন 1066 সালে যখন ইংল্যান্ড দখল করে নিয়ে এলো, তখন তারা বলল যে ইংরেজি ভাষা আর অফিসিয়াল ভাষা থাকবে না। তখন তারা ফ্রেঞ্চ এবং ল্যাটিনকে ব্যবহার করা শুরু করেছিল, এবং এতভাবে শুরু করেছিল যে যদি তাই হতো তাহলে আজকে আমরা ফ্রেঞ্চ এবং ল্যাটিনকে হচ্ছে ভাষা হিসেবে দেখতাম, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখতাম। কিন্তু নরম্যান্ডির ডিউক অফ নরম্যান্ডি যখন হচ্ছে ল্যাটিন ভাষা ইন্ট্রোডিউস করলো, ফ্রেঞ্চ ভাষা ইন্ট্রোডিউস করলো, তারপরেও আমরা 200 বছরের মধ্যে দেখছি যে ইংলিশ লিটারেচারের মধ্যে যে মিডল ইংলিশ লিটারেচার কত সমৃদ্ধ হয়েছে, সেই জিনিসটা এখানে করা হয়েছে। There was no linguistic conquest. Perhaps if the Norman had taken up residence in the larger number, or if good political relationship between England and France had lasted longer, or if English had not already been so well established since Anglo-Saxon period, the outcome might have been different. এই যদি সেই সময় ফ্রেঞ্চ অনেক সময় ধরে ইংল্যান্ডকে দখল করে রাখত, এবং সেই সময় ইংলিশ এবং তাদের মধ্যে যে এস্টাবলিশড সূত্র তৈরি না হতো, এবং 1066 সালের আগেই ইংরেজি ভাষা রাষ্ট্রে গোড়াপত্তন করেছিল সেই অ্যাংলো সেকশন পিরিয়ড, সেই সময় যদি সমৃদ্ধ একটা ইংরেজি ভাষার ইতিহাস না থাকতো, তাহলে হয়তো বা ইংরেজি ভাষা আজকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হতো না, তখন হয়তো ফ্রেঞ্চ অথবা ল্যাটিন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হতো। এবং তারপরে উনি বলছেন যে আজকে আমরা যে উনি যে বই লিখেছেন, যে ডেভিড পিয়ার্সন যে বই লিখছেন যে ইংলিশ আছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সেটাও হয়তো লেখা হতো না, তখন লেখা হতো ফ্রেঞ্চ, probably have been written about world French, ওয়ার্ল্ড ইংলিশ না বলে তখন উনি হয়তো বলতেন যে ওয়ার্ল্ড ফ্রেঞ্চ। So what was the worth of the English language as it grew in the global stature during the 19th century? এই জন্য এখানে কয়েকটা প্রশ্ন উনি করেছেন যে আসলে এই 19th সেঞ্চুরির শেষের দিকে যে ইংরেজি ভাষা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়লো, তার আসলে কি ওয়ার্থ ছিল, কি গুণ ছিল? ইন হুইচ ওয়ে ডিড পিপল ভ্যালু ইট? মানুষ কিভাবে এটাকে গ্রহণ করেছিল? ইন হুইচ ওয়ে হ্যাভ দে সিন্স কাম টু ইউজ? কিভাবে মানুষ এটা ব্যবহার করা শুরু করলো? ইন হুইচ সিচুয়েশন ডু দে নাও ডিপেন্ড অন ইট? The answer to this question will give us a sense of the language's social usefulness, which is actually more informative in addressing the question why world English. এবং
এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরই খুঁজতে হলে আমাদের ল্যাঙ্গুয়েজের আমরা উত্তর পেয়ে যাবো যে ওয়াই, কেন ইংরেজি ভাষা এইভাবে সারা বিশ্বে গৃহীত হলো। Then any bare historical account of the language's geographical spread, such as one provided in chapter 2. A geohistorical survey can help us see what that happened in the past, but a socio-historical account is needed to help us explain it. আমরা হিস্ট্রি জানি যে কিভাবে সারা বিশ্বে ব্রিটেন, আমেরিকা কলোনি স্থাপন করেছিল, কিন্তু পাশাপাশি তো অন্যরাও কলোনি স্থাপন করেছিল। ফ্রেঞ্চ ছিল, ডাচ ছিল, নেদারল্যান্ড ছিল, এরা বিভিন্ন জায়গায় কলোনি স্থাপন করেছিল। তাহলে ফ্রেঞ্চ, নেদারল্যান্ড এবং অন্য ভাষাগুলো কেন ইংরেজি ভাষার মতো গ্রহণযোগ্যতা পেল না? এর জন্য ডেভিড ক্রিস্টাল বলছেন যে এই ইতিহাসের সাথে সাথে আমাদের হচ্ছে সোশিও হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট, সোশিও হিস্টোরিক্যাল অ্যাটমসফিয়ার আর সোশিও লিঙ্গুইস্টিকটাকে আমাদেরকে স্টাডি করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য ওয়ার্থ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, how people accept it, how did people accept it, what is the value of English language, and what in which situation the people of the other countries started using English language. All the answers can be answered in two different ways, one in historically and in studying socio-historical account of that area where English is used nowadays. So the remainder of this chapter therefore reviews some of the important factors of the 19th century social history which laid the cultural foundation. আমরা এগুলো পড়বো না। So this is the thing of the cultural legacy. So many linguists of many languages tried to dominate all over the world, but English became the most dominant English language for all over the world. There are several reasons. Okay, so all reasons can be studied, and all answers can be, all questions can be answered if we study English language in two perspectives: one political perspective and another the perspectives of socio linguistics or socio geographical context. Okay, so in next slide we will continue to answer